ক্লাস 12-এর সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য আজকে বোর্ডের 2x মডেলের ইংরেজির যে নমুনা প্রশ্নপত্রটি আছে সেই প্রশ্নপত্রটি তোমাদের দেখিয়ে বুঝিয়ে দেব, পাশাপাশি বাংলা মানেও বুঝিয়ে দেব। প্রশ্নপত্রটি বোঝা তোমাদের সকলের জন্য খুবই প্রয়োজন। তাহলে দেখবে তোমাদের সব প্রোস পড়ার দরকার নেই, সব পোয়েমও পড়ার দরকার নেই। গ্রামার কীরকম প্যাটার্নের আসতে পারে, রাইটিং কোন রাইটিংগুলো করবে আজ এই ভিডিওতে সেটাই আলোচনা করব। অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কারণ ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো ইংরেজি বিষয়ে তোমাদের অনেকটাই চিন্তা দূর হয়ে যাবে। আর এই ভিডিওতে যে প্রশ্নগুলো দেখানো, আমরা এর আগের যে গোটা সিলেবাসের ভিডিও নোটস এনেছি সেই নোটসের মধ্যে এই উত্তরগুলোও করে দেওয়া আছে। পাশাপাশি রাইটিংয়ের ফরম্যাটও দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের অনেকটাই হেল্প করতে চলেছে। আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে উত্তরসহ অনেক নোটস ফ্রি পিডিএফ তোমাদের জন্য আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ইংরেজি বিষয়ের তোমাদের যে বোর্ডের নমুনা প্রশ্নপত্রটি রয়েছে 2x মডেলের, আজকে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটা বুঝিয়ে দেব। বোঝার ফলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে তোমরা পড়বে, কিভাবে পড়লে ভালো রেজাল্ট পাবে। প্রত্যেকটা প্রশ্নের বাংলা মানে সহ তোমাদের এখানে বুঝিয়ে দেব। পাশাপাশি এখানে যে সকল প্রশ্ন দেখানো আছে, আমরা যে গোটা সিলেবাসের নোটসের ভিডিও এনেছি তাতে কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। প্রথমে দেখো প্রোস থেকে আমরা দেখব। প্রোস থেকে প্রথমে 2 নম্বরের তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদের দুটি গল্প রয়েছে, একটা হচ্ছে র্যাবিট ইন দ্য হোল অর্থাৎ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে দুটি আসবে, আর 3 কোশ্চেন্স আরও একটি গল্প, সেখান থেকে দুটি আসবে। মোট দুটি 4টি প্রশ্ন আসবে। তোমাদের কিন্তু যে কোনো দুটির উত্তর করতে হবে। এখানেই বলে রাখা ভালো, বড় প্রশ্নেও কিন্তু একই জিনিস, দুটো গল্প থেকেই একটি বড় প্রশ্ন আসবে, তোমাদের একটির উত্তর করতে হবে। তাহলে নিজেদের সুবিধা মতো যে কোনো একটা গল্প, আইদার অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়ো, বা তোমরা যদি চাও 3 কোশ্চেন্সও পড়তে পারো। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হোল, এটা চাইলেও করতে পারো, 3 কোশ্চেন্সও করতে পারো, সেটা 2 নম্বর হোক 6 নম্বর হোক। প্রথমে তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা অ্যালিস থেকে দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? প্রথম প্রশ্ন, হাউ ডিড অ্যালিস বিগিন হার জার্নি ইনটু দ্য র্যাবিট হোল। এর মানেটা কি? কিভাবে অ্যালিস খরগোশের গর্তের মধ্যে তার যাত্রা শুরু করেছিল। বিয়ের দাগের প্রশ্নটা দেখো 3 কোশ্চেন্স থেকে দিয়েছে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এই প্রশ্নের মানে সাধুর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি। সি এর যে প্রশ্নটি সেটি দিয়েছে আবার ডাউন দ্য র্যাবিট হোল থেকে। হোয়াট ডিড অ্যালিস উইশ ওয়েন শি স দ্য গার্ডেন। এর বাংলা মানে কি? বাগানটি দেখে অ্যালিস কি ইচ্ছা প্রকাশ করেছিল বা কি কামনা করেছিল। আর ডি এর প্রশ্ন, এটা তোমাদের 3 কোশ্চেন্স থেকে। ওয়েন ডিড দ্য জার আস্ক হিজ কোশ্চেন্স টু দ্য হারমিট আ সেকেন্ড টাইম। এর মানে কখন জার অর্থাৎ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জার দ্বিতীয়বার সাধুর কাছে তার প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। এই যে 4টে 2 নম্বর দেবে, তার মধ্যে 2টি 2 নম্বরের উত্তর করতে হবে। তোমরা যে কোনো একটি গল্প ভালো করে পড়লেই এখান থেকে 2 নম্বরের তোমরা প্রশ্নের উত্তর 2টি করে আসতে পারবে। তারপরে 2 এর দাগে তোমাদের দেওয়া থাকে 2টি বড় প্রশ্ন। একটি ডাউন দ্য র্যাবিট হোল অর্থাৎ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে আসবে, আরেকটি 3 কোশ্চেন্স থেকে আসবে। গোটা 6 প্রশ্নও আসতে পারে, সেটাকে ব্রেক করে 2+4ও আসতে পারে, 3+3ও আসতে পারে, এভাবেও আসতে পারে। এখানেই দেখো প্রথম প্রশ্নটি, ডেসক্রাইব দ্য গার্ডেন অ্যালিস স থ্রু দ্য স্মল ডোর। এটাই 3 নম্বর। আর তার সাথে আরেকটি প্রশ্ন, হোয়াট চ্যালেঞ্জেস ডিড শি ফেস টু এন্টার দ্য গার্ডেন। 3+3 এর। তো প্রথম প্রশ্নটি যেটা দেওয়া রয়েছে তার মানে ছোট দরজা দিয়ে অ্যালিস যে বাগানটি দেখেছিল তার বর্ণনা দাও। আর তার সঙ্গে যে প্রশ্নটি রয়েছে সেটার বাংলা মানে হচ্ছে বাগানে প্রবেশ করতে তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তারপরে 3 কোশ্চেন্স থেকেও প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো, হোয়াট ওয়াজ দ্য জার্স কোশ্চেন টু দ্য লার্নড ম্যান। এটাই 3 নম্বর। আর তার সঙ্গে আরেকটি প্রশ্ন, হাউ ডিড দেয়ার আনসার্স ফেল টু স্যাটিসফাই দ্য জার। এটার বাংলা মানে কি দাঁড়াচ্ছে? প্রথমে বাংলা মানে যেটা, লার্ন ম্যান অর্থাৎ পণ্ডিত বা জ্ঞানী মানুষ বলা যেতে পারে এখানে। তো পণ্ডিতদের কাছে বা জ্ঞানী মানুষদের কাছে জারের প্রশ্নটি কী ছিল, আর সেকেন্ড তার সঙ্গে অ্যাটাচ প্রশ্নটির মানে কিভাবে তাদের উত্তরগুলি জারকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছিল। এই হচ্ছে তোমাদের প্রোসের সেকশনটা। এবার চলে যাব তোমাদের ভার্স।
অর্থাৎ কবিতার সেকশানে। কবিতার ক্ষেত্রেও তোমাদের 3-এর দাগে কবিতা থেকে প্রশ্ন আসবে। তোমাদের 3টি কবিতা রয়েছে, 3টি কবিতার মধ্যে দিয়ে 4টি প্রশ্ন আসবে। এই ক্ষেত্রে তোমরা কি করবে, যে কোনো দুটি কবিতা নিজের পছন্দ মতো ভালো করে পড়তে হবে 2 নম্বর এবং 6 নম্বরের জন্য। 3টি কবিতার মধ্যে যে কোনো দুটি কবিতা যদি পড়তে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধা কিন্তু এখানে তোমাদের থাকবে না। তার কারণ কি? তার কারণ এখান থেকে তোমাদের কিন্তু 2 নম্বর আর 6 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তো আমি তোমাদের বলে দেবো যে তোমরা যে 2টি কবিতা পড়বে তার মধ্যে একটি কবিতা অবশ্যই দ্য গ্রিন হাউস এফেক্টটাকে তোমাদের রাখতে হবে। গ্রিন হাউস এফেক্ট থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, সব থেকে ইম্পর্ট্যান্ট তোমাদের কবিতা। তো এখানে 3-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্নটা দেখো, হোয়াট ডাজ দ্য পজিশন অফ দ্য হক অন দ্য টপ অফ দ্য ট্রি সিগনিফাই? এর কথাটার মানে বাংলা মানে দাঁড়ায়, গাছের ওপরে যে চিল বা বাজ পাখি অবস্থান রয়েছে সেটা কিসের প্রতীক? প্রথম প্রশ্নের মানে। বিয়ের প্রশ্ন রয়েছে, দ্যাট টাইম অফ ইয়ার দো মাস্ট ইন মি বিহোল্ড, হু সেইজ দিস অ্যান্ড টু হুম? এর মানে এই যে লাইনটি বলেছে এই কথাটি কে কাকে বলেছে? সি এর প্রশ্ন, হোয়াট ইজ ইকো পোয়েট্রি? একই সাথে ইন হোয়াট সেন্স ইজ দ্য গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড ইকো পোয়েম? এই কথাটার মানে ইকো পোয়েট্রি বা মানে পরিবেশ কবিতা কি এরকম দাঁড়ায় এর মানে। আর কোন অর্থে দ্য গ্রিন হাউস এফেক্ট একটি পরিবেশ বান্ধব কবিতা? ঠিক আছে। ডি এর প্রশ্ন, হোয়াট ওয়ার্নিং ডাজ দ্য পোয়েট কনভে টু দ্য পাওয়ারফুল নেশনস? এই মানে দাঁড়াচ্ছে কবি শক্তিশালী দেশগুলিকে কি সতর্কতা দিয়েছেন? এই হচ্ছে 4টে প্রশ্ন বাংলা মানে সহ। 4-এর দাগে তোমাদের বোর্ডের প্যাটার্ন অনুযায়ী এখানে 3টে দিয়েছে, কিন্তু 2x মডেল মানে তো একটি করতে হলে 2টি প্রশ্ন থাকবে। তো তবুও এখানে যেহেতু প্রশ্নপত্রে 3টি রয়েছে, আমি 3টিই বলছি, তোমাদের ধরে চলতে হবে কি বলো তো, যে 2টি প্রশ্ন আসবে, কারণ 2x মডেল তো বলা যায় না। 2x মডেলে যেহেতু একটি করতে হবে তাই 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর হয়তো করতে হতে পারে। ওই যে বললাম 2টি কবিতা ভালো করে পড়লেই নিশ্চিন্ত থাকতে পারো। প্রথম, হোয়াট ইজ এ ড্রামাটিক মনোলগ? একই সাথে জাস্টিফাই হিউজেস হক রোস্টিং অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। এর মানেটা কি দাঁড়াচ্ছে? ড্রামাটিক মনোলগ কি, আর হিউজের হক রোস্টিংকে কীভাবে একটি ড্রামাটিক মনোলগ হিসেবে সমর্থন করা যায়? বিয়ের প্রশ্ন, দ্যাট টাইম অফ দ্য ইয়ার দো মেস্ট ইন মি বি হোল্ড। একই সাথে নেক্সট লাইন, হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং, why does the poet mention this? একই সাথে how does this imagery reflect his feelings about aging and life? এই কথাটার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে লাইনটা বলে দিয়েছে কবি কেন এর উল্লেখ করেছেন। একই সাথে এই চিত্রকল্পটি তার বার্ধক্য অর্থাৎ বয়স্ক জীবন এবং জীবন সম্পর্কে অনুভূতিকে কিভাবে প্রতিফলিত করে। সিয়েরটা, we will be glad to watch from the beach, what does it mean? অর্থাৎ এই লাইনটার মানে কি? এই ছিল তোমাদের ভার্স অর্থাৎ পোয়েমের সেকশনটা তোমাদের বলে দিলাম। এবার ড্রামা তোমাদের সেমিস্টার 3তেও ছিল রাইডার্স টু দ্য সি, সেখান থেকেই বড় প্রশ্ন করতে হবে। 2টি বড় প্রশ্ন এখান থেকে দিয়ে দেবে, একটির উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, হাউ ডাজ সিঞ্জ ইউজ দ্য ফিগার মরিয়া টু এক্সপ্রেস দ্য ইউনিভার্সাল থিম অফ মাদারহুড? এই কথাটার মানে যে সিঞ্জ কিভাবে মাতৃত্বের সর্বজনীন ভাবটি প্রকাশ করতে মরিয়া চরিত্রটিকে ব্যবহার করেছেন। আর বিয়ের প্রশ্ন, ডিসকাস হাউ সিঞ্জ ইউসেস দ্য সি অ্যাজ এ সিম্বল অফ ফেট, নেচার্স ইনডিফারেন্স অ্যান্ড দ্য সোর্স অফ ইনএভিটেবল লস ইন রাইডার্স টু দ্য সি। অর্থাৎ রাইডার্স টু দ্য সি নাটকে সিঞ্জ কীভাবে সমুদ্রের ভাগ্য, প্রকৃতির উদাসীনতা এবং অনিবার্য ক্ষতির উৎস হিসেবে ব্যবহার করেছেন তা আলোচনা করো। এই ছিল তোমাদের পোয়েম আর ড্রামা থেকে কোশ্চেন প্যাটার্নটা। এবার তারপরে 6-এর দাগে থাকবে তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার। নন টেক্সচুয়াল গ্রামারের বিষয়টা একটু মজার। কেন? প্রথম যে ডুয়াস ডাইরেক্টেডটা দেবে না, একটির সঙ্গে আরেকটি অথবা থাকবে, আর সেটাই 2 নম্বর থাকবে, কিন্তু মাথায় রাখতে হবে। যেমন এখানে দিয়েছে দে ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন, একই সাথে ফুল স্টপ, দে সেভড মানি ফর মান্থস, ফুল স্টপ, আনএক্সপেক্টেড এক্সপেন্সেস ফোর্স দেম টু পোস্টপোন দেয়ার ট্রিপ। এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং করতে হবে। 3টে সেন্টেন্সকে একটি সেন্টেন্সে জয়নিং করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে। আর এর সঙ্গে যে অর রয়েছে, আ ইয়েলো বিম অফ সানলাইট কমা ফিল্টারিং থ্রু দ্য মসলিন কার্টেন্স কমা স্ল্যাটেন্ড অনটু দ্য টেবিল। এটা সাধারণত নাউন অ্যাপোজিশনে রয়েছে, এটাকে স্প্লিট করতে হবে ইউনিক্লজাল সেন্টেন্সে। 2 মার্কস। তারপরে 2-এর দাগে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রিপোজিশন দিয়ে, যেমন এখানে দিচ্ছে ডিস্ট্রিবিউট দ্য চকলেটস
ড্যাশ দ্য স্টুডেন্টস। এটা তো খুবই ইজি দিয়েছে, এখানে অ্যামং করলেই হয়ে যাবে। তারপর আই সেইড টু মাই সিস্টার কমা রিপোর্টিং স্পিচের মধ্যে লেট আস গো টু আ হিল স্টেশন ফর এ চেঞ্জ, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে 1 মার্কস। তারপরে ইচ অফ দ্য গার্লস হ্যাভ সাবমিটেড দেয়ার নোটবুকস, কারেক্ট দ্য এরর অর এরর্স, এখানে একটি এররও থাকতে পারে, একাধিক এররও থাকতে পারে, সেটাকে কারেকশান করতে হবে, এই রকম প্যাটার্ন। তারপরে রাইটিংটা বুঝতে হবে। রাইটিং তোমাদের 3 ধরনের রয়েছে, এক হচ্ছে এসে রাইটিং, আর এসে রাইটিং যদি না করো তাহলে তোমাকে ব্লগ রাইটিং আর ইমেল রাইটিং করতে হবে। যদি এসে রাইটিং করো, এসে রাইটিং এখানে দিয়েছে, এসে রাইটিংকে আমি যদি একটু গুছিয়ে বলি তাহলে এসে বলাটা ভুল হবে, এটাকে তোমাদের বোঝা চলে যে প্যারাগ্রাফ রাইটিংয়ের মতো, একটু মানে প্যারাগ্রাফ যেরকম 150 ওয়ার্ডসে লিখতে হয়, এখানেও তাই 150 ওয়ার্ডসে, শুধু নামটা এসে দিয়েছে। আমরা ইন জেনারেল জানি এসে কীরকম হয়, 800, 1000, 1500 ওয়ার্ডসের লেখাগুলোকে এসে বলে, যদিও এখানে এসে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে 150 ওয়ার্ডসেই তোমাদের লিখতে হবে। এখানে কি দিয়েছে, রাইট অ্যান এসে ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস অন ওয়াইল্ড লাইফ কনজারভেশন উইথ দ্য ফলোয়িং পয়েন্টস অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল। তোমাকে বন্যপ্রাণী সংরক্ষণের ওপরে একটা এসে লিখতে হবে এবং তার একটা ভালো শিরোনাম টাইটেল দিতে হবে। তোমাকে 10 নম্বর পয়েন্টস দিয়ে দেবে, যেমন ব্যালেন্স অফ নেচার দিয়েছে, থ্রেড বাই পোচিং দিয়েছে, ন্যাশনাল পার্কস দিয়েছে, হান্টিং ব্যান দিয়েছে, সেভ অ্যানিমালস সেভ আস দিয়েছে। এই পয়েন্টগুলো ইউজ করে 150 ওয়ার্ডসে তোমাকে এসে লিখতে হবে, এটা 10 মার্কস। আমি স্টুডেন্টদের বলবো এসে বাদ দিয়ে ব্লগ আর ইমেলটা করার জন্য। তার কারণ কি, ব্লগেও 5 নম্বর, ইমেলেও 5 নম্বর। এইটা লিখলে তোমাদের খুব ভালোভাবে যদি লিখতে পারো 4.5 করে এমনিই দিয়ে দেবে, ভালো লিখতে পারলে কোনো অসুবিধা হবে না। আমাদের নোটসে সমস্তটা দেওয়া রয়েছে, ফরম্যাট কীভাবে লিখতে হয় সমস্তটা দেওয়া রয়েছে। এখানে যেমন ব্লগে প্রথমে দিয়েছে, রাইট এ ব্লগ অন এ ট্রিপ দ্যাট ফেল্ট আ মার্ক অন ইউ উইথ দ্য বিলো পয়েন্টস ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস। পয়েন্টসে দিয়েছে নেম অফ দ্য প্লেস, হাউ ইট মেড অ্যান ইম্প্যাক্ট অন ইউ আর কনক্লুশন, মানে একটা ব্লগ লিখতে হবে। ব্লগ আমরা বিভিন্ন, আগে যেমন নিউজ পেপারে আমরা খবর পড়তাম, এখন আমরা ব্লগ পড়ি, ইন্টারনেটে কারোর সম্পর্কে কিছু পড়া, এই জিনিসটাকে ব্লগ বলে। তোমাদের 75টা শব্দের মধ্যে লিখতে হবে। কি তোমাকে টপিক দিয়েছে যে তুমি ঘুরতে গেছো, এমন একটা ভ্রমণে গেছো যে ভ্রমণটা তোমার মনে একটা গভীর ছাপ ফেলেছে, সেইটা নিয়ে তোমাকে একটা ব্লগ লিখতে হবে। 75টা ওয়ার্ডে, খুব ছোট হবে। জায়গাটার নাম লিখতে হবে, তোমার উপরে কি প্রভাব ফেলেছে লিখতে হবে, আর কনক্লুশন তোমার অনুভূতিটা উপসংহারে তোমাদের লিখতে হবে 75 ওয়ার্ডসে। তার সাথে ইমেল রাইটিং, বর্তমানে আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, জিমেল ইউজ করি, কাউকে মানে ইমেল হচ্ছে মানে ওই আমাদের এর আগে দিত না লেটার রাইটিং, ফ্রেন্ডকে লেটার বা কাউকে লেটার, পার্সোনাল লেটার, সেই লেটারের অ্যাডভান্স ভার্সন হচ্ছে ইমেল, যেখানে আমাদের সাবজেক্ট দিতে হয়, রিসিভার অ্যাড্রেস দিতে হয়, এই জিনিসগুলো দিতে হয়। আমি ফরম্যাট দিয়েছি, এখানে টপিক দিয়েছে রাইট অ্যান ইমেল টু ইয়োর ব্রাদার টেলিং হিম অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইন আওয়ার ডেইলি লাইফস ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস। অর্থাৎ তোমার ভাইকে দৈনন্দিন জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যাপারে লিখতে হবে 75টি শব্দের মধ্যে। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের নোটসে তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, সমস্ত বিষয়ের নোটস ওখানে পেয়ে যাবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রী, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।